হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে যাচ্ছি খুব পিসফুল একটা জায়গা। তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, তার কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। এর বেশি আর লেট হলে হয়তো ট্রেনটা ধরা মুশকিল হবে। তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছেই দেখলাম যে ট্রেন কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে, সবাই দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য। প্রচণ্ড লেট হয়ে গেছে, আমিও তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। ওই দেখো ট্রেন দূরে দাঁড়িয়ে আছে, আর প্ল্যাটফর্মে এপার থেকে ওপার যেতে হবে। কী যে কষ্ট করে ট্রেন ধরলাম আমিই জানি। তারপরে আমরা অজয় নদী ক্রস করে যাচ্ছি। ট্রেনটা হলো বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, কিন্তু আমাদের গন্তব্য তার মিডিলেই, মানে বর্ধমান। বোলপুর থেকে বর্ধমান যাচ্ছি। যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটি হলো সর্বমঙ্গলা মায়ের মন্দির। তোমরা সকলেই ধীরে ধীরে আমার পরিবারের একজন সদস্য হয়ে উঠছো। আর তোমাদেরকে আমি চ্যানেল শুরু করার সময়ই বলেছিলাম যে হিন্দু শাস্ত্র মতে যে কটি সতীপীঠ রয়েছে, মানে 51টি সতীপীঠের যতগুলো আমার দ্বারা সম্ভব আমি সবগুলোই ভ্রমণ করব এবং তোমাদের সাথে শেয়ার করব সেই জায়গার বেশ কিছু অজানা এবং অলৌকিক ঘটনা। আজ সর্বমঙ্গলা মায়ের মন্দির যাচ্ছি, আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দির কিন্তু সতীপীঠেরই একটি পীঠ হিসেবে গণ্য করা হয়েছে এখনো পর্যন্ত আমার যা ধারণা বা যা শুনেছি। তো দেখো, আমরা স্টেশন থেকে টোটো ধরলাম, আর রিজার্ভ টোটো করলে 60 থেকে 70 টাকা পড়বে। আমরা ব্যাক সাইডটা দেখালাম সর্বমঙ্গলা মায়ের মন্দির, আর এই বাঁ দিকে টানটা নিলেই সর্বমঙ্গলা মায়ের মন্দির একদম কাছে। প্রতিটা ভিডিও শুরু করার আগেই আমার ইন্ট্রোডাকশন থাকে, তো চলো মন্দিরে পৌঁছে আগে আমার ইন্ট্রোডাকশন, তারপরে এই মন্দিরের বিশদ আলোচনায় যাব। আর এই ভিডিওটা একটু স্কিপ করে দেখো না কিন্তু, কারণ অনেক না জানা তথ্য যা তোমরা হয়তো জানো না, আর অনেক অজানা কথাও এই ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস ভিডিও। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর তোমরা জানো যে আমার এই ভিডিওর কন্টেন্ট বেসিক্যালি সতীপীঠ নিয়ে। তো আজকে আমরা এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমরা বোলপুর থেকে আজকে ট্রেনে করে এসেছি। বোলপুর থেকে শান্তি ধরলাম, আপনারা যেমনটা দেখলেন। এবার এখন আমরা পৌঁছে গেছি সর্বমঙ্গলা মন্দির। এবার মন্দির খুলবে এখন। এখানে কি শুনলাম যে বিকেল 4টের সময়। আমরা ভিতরটা দেখবো আর ভিতরে সমস্ত কিছু অবজার্ভ করবো। দুপুরের পর থেকে এই বিকেল 4টের মধ্যে এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ হয়, তাই বাইরে এত আওয়াজ হচ্ছিল যে আমি ভালো করে কথা বলতে পারছিলাম না। তো এখন বলি মন্দিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মন্দিরে প্রবেশ করার পর বাঁ হাতে রয়েছে এই অতিথি নিবাস। যারা অনেক দূর থেকে আসবেন তারা এখানে রাত্রি যাপন করতে পারেন। এটি হলো ধনেশ্বরী মায়ের মন্দির তৈরি হচ্ছে, আর মন্দিরের নিজস্ব পোস্ট অফিস রয়েছে, যেটি হলো এই পোস্ট অফিসটি। দুদিকে যে বড় দুটো মন্দির দেখছেন এটি হলো মহাদেবের মন্দির। এই দুটি মন্দিরের মাঝ বরাবর রাস্তা আছে, যে রাস্তা দিয়ে মেন মন্দিরে ঢোকা যায়। এই দেখুন একটি আম গাছ, যেখানে প্রচুর মুকুল ধরেছে। আমি আশা করি প্রচুর আম ফলবে। আর একই কোণা বরাবর দেখুন ধনেশ্বরী মায়ের মন্দির। এটি এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো চলুন আমরা ভিতর দিক দিয়ে যাব আর মন্দিরটি পর্যবেক্ষণ করব। ইনি হলেন মা সর্বমঙ্গলা মা, এত জাগ্রত। বর্ধমানের অনেক বছরের পুরনো এই মন্দির। তো মা সত্যি জাগ্রত, সবাই এখানে বলছে সেটাই, যে মা কিন্তু বেনারসি ছাড়া পড়েন না। তো মায়ের যে পুরনো কথা বা কাহিনী তা আমি নিজের মুখে নয়, এই মন্দিরের যিনি সেবায়েত উনি নিজের মুখে বলবেন। বর্তমানের মহারাজা আমাদের মূর্তিদেরই কতদিনকার আমরা জানি, অনুমানিক 1000 বছর হতে পারে, কিন্তু আমাদের মন্দিরটার বয়স মোটামুটি 350 বছর। আর আমাদের এখানে মন্দিরের মেন পুজো হচ্ছে দুর্গা পুজো। আমাদের নবরাত্রি না, নবরাত্রি বাসন্তী পুজোটা হয়। আর বাসন্তী পুজোটা হয় যেরকম বাসন্তী পুজোটা 9 দিনের পুজো না, বাসন্তী পুজো যেমন 5 দিনের পুজো, যেমন পুজোটা হয়। আর এমনি দুর্গা পুজোটা আমাদের নবরাত্রি পুজো। আর মেনলি আমাদের দুর্গা পুজো, মা তো দুর্গা, 18 দুর্গা, মেনলি দুর্গা পুজোটাই হয়। বাকি আমাদের এখানে সব রকম অনুষ্ঠান থেকে যায়, যেমন হচ্ছে ধরো পয়লা বৈশাখ, জয় মঙ্গলবার, অশোক ষষ্ঠী, রামনবমী, ফার্স্ট এপ্রিল, মানে বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের লেগে আছে। আর আমাদের এখানে মায়ের আমরা হচ্ছে নিত্য সেবা লাগে, আমরা সেবা করি। আমরা আজকে যতদিন মন্দির স্থাপন হয়েছে আমাদের এখানে ভক্তদের ব্যাপারে কেউ বসে গেলে 50 টাকা না, যে নিয়ে যায় 60 টাকা না। আর এখানে দুর্গা পুজোর সময় আমাদের নবমীতে কিনতে করতে হয়, মেনলি নবমী, বাকি দিন আর দুর্গা পুজোর সময় আমাদের বসে খাওয়ানোর কোনো সিস্টেম থাকে।
দুর্গাপুজো মোটামুটি পঞ্চমী পর্যন্ত খাওয়াবে, ষষ্ঠী দিন থেকে আর খাওয়ায় না, সবাই মাংস নিয়ে সব শুরু করতে যায়। তারপরে ধরুন বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, সবই আছে মন্দিরের মধ্যে। ধরুন এবার আমাদের সব বিভিন্ন সব পালাদার আছে, এক এক করে সব পালা পড়ে। এইভাবেই দীর্ঘদিন ধরুন আমাদের পালা এমনি দীর্ঘদিন চলে যাচ্ছে। মায়ের মূর্তি দেখে নিয়েছেন, আর তো সেরকম কিছু বলার কিছু নেই। আর এটা কি সতীপীঠ? তো না, এটা সতীপীঠ নয়, এটা হচ্ছে সতীপীঠ স্বরূপ। কারণ আমাদের এখানে যে নাভিস্থলটা আমাদের এখানে পড়েনি। এটা পড়েছিল উড়িষ্যার বিরজা ক্ষেত্রে বিমলা মন্দির। তাই এটা বর্ধমান মহারাজা, আমাদের শোনার গল্প আর কি, বর্ধমান মহারাজা যুদ্ধ করে নাভিটাকে নিয়ে এসে এখানে স্থাপন করে। এবার আমাদের এখানে এটা কেউ সতীপীঠ কেউ বলে না, আমাদের এখানে হচ্ছে শক্তিপীঠ বলা হয়। আর শক্তিপীঠ, শক্তি তো আলাদা, তো মায়ের শক্তি আলাদা, আর সতীটা হচ্ছে আলাদা। যেটা ধরো দুর্গযজ্ঞের সময় যেমন ধরো 51টা খণ্ড হয়েছিল, যেখানে যেখানে যে জায়গা পড়েছিল সেইগুলোকে বলে সতীপীঠ। কিন্তু আমাদের বর্ধমানের মধ্যে কোনো উল্লেখ নেই। যেমন ধরো বীরভূম সাইডে রয়েছে, ওই সাইডে রয়েছে সব ওই ফুল্লরা কেতুগ্রাম ফেতুগ্রাম সাইডে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু বর্ধমানে এটা হচ্ছে আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির হচ্ছে উপপীঠ। আচ্ছা, এটা সতীপীঠ বলে কোনো উল্লেখ নেই। আর এখন তো নাভি ধরো সে আগেকার মতো নাভিদার নেই, এখন ধরো কাঁচের স্থল হয়ে গেছে। শুধু একটাই দর্শন আছে কি, নাভিটা একটু জ্যোতি টাইপের পড়ে আর কি, ওইটাই একটু দর্শনের মতো দেখে। আমরা তো পূর্বপুরুষ থেকে ধরুন আমাদের সাত পুরুষ ধরে চলছে ধরুন। এবার আমাদের যেটুকু শোনা আছে সব থেকে ধরুন শুনছি, তাই এইভাবেই আমাদের ধরুন দীর্ঘদিন চলে যাচ্ছে আজ পর্যন্ত এই মায়ের রিপোর্ট আর কি। এবার দেখুন, ওনার কথা শুনে আমার আর আপনারা যারা জানতেন না তারা সকলেই জানলেন এটি কিন্তু সতীপীঠ নয়। আর আমি কিন্তু সতীপীঠ ভেবেই এখানে এসেছিলাম, আর অনেকের কাছেই শুনেছিলাম এটি সতীপীঠ। তো পুরোহিত মশাই একদম পরিষ্কার করে দিলেন যে এটি সতীপীঠ নয়, এটি শক্তিপীঠ। এখানে ভোগের আয়োজন রয়েছে, এটি হচ্ছে ভোগ ঘর। এখানে যতজন আসেন সবাই, আপনার পুরোহিত মশাইয়ের কাছে শুনলেন, এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই দিক বরাবরই বাঁ দিকে দেখুন সুন্দর একটি বাগান রয়েছে, ভীষণ সুন্দর বাগান। সকাল দিকে আসলে আরও ভালো লাগবে। এখানে ভোগ প্রসাদ খেলেন, তারপরে বেশ কিছুক্ষণ মায়ের সাথে সময় কাটালেন, আর এই বাগানটিও পর্যবেক্ষণ করলেন। আর দেখুন এখানে বিভিন্ন নামেই মহাদেব বিরাজ করেছেন, আমি পরপর একটা করে দেখাবো। ততক্ষণ আপনারা এই গোধূলি মুহূর্তে এত সুন্দর একটি পরিবেশ মন ভরে উপভোগ করুন। মন্দির থেকে একটু এগিয়ে আসলেই মা মনসার মন্দির আছে। এখানে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে। তোমরা মা মনসার মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর, নিরিবিলি, ভীষণ ভালো লাগছে। এটি হলো নাট মন্দির, যেমন দক্ষিণেশ্বরে দেখা গেছে ঠিক সেই রকম এখানেও এটি রয়েছে। আমার এই জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে, একদম শান্ত নিরিবিলি। আমার মনে হয় এই সময় বলেই এত শান্ত নিরিবিলি। সকালবেলার দিকটা মারাত্মক ভিড় হয়। এটাও আরেকটা এন্ট্রান্স যেটা দিয়ে মন্দির ঢোকা যায়। আমি এটা দিয়ে একবার এলাম, দেখলাম বাইরের দিকটা মেন রোড, আর এই দিকের রাস্তা বরাবর আসলেই কিন্তু আমরা আবার মেন মন্দিরের এন্ট্রান্সটা পাবো। তো আমরা এটা দিয়েও আসলাম, এটা দিয়ে এসে একবার দেখে নিলাম, ভীষণ সুন্দর দেখাচ্ছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি। তো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আমি স্টেশনে পৌঁছে গেছি, আর বেশ খানিকটা সময় ওখানে কাটালাম, খুব ভালো লাগলো। আর আপনাদের সাথে আসছি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে। সামনের ভিডিওগুলো আরও সুন্দর, আরও এন্টারটেনিং এবং আরও ইন্টারেস্টিং হবে, এই কথা আপনাদেরকে দিলাম। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ওই ভিডিওগুলো মিস করে যাবেন। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর একটা কমেন্ট করে দিন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আমার সাথে থাকুন এবং এই চ্যানেলের পাশে থাকুন।